তাহলে দেখো আমরা এখন করি হচ্ছে বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। তো বডি ফ্লুইডস এর মধ্যে তোমাকে একটা বডি ফ্লুইডস তোমরা সবাই চেনো, সেটা হচ্ছে ব্লাড। কিন্তু তোমরা এটারও নাম শুনেছো ক্লাস 10-এ, লিম্ফ। আর আরেকটা হচ্ছে টিস্যু ফ্লুইড। হ্যাঁ, লিভ আর টিস্যু একই। কাইন্ড অফ একই, মানে কানেক্টেড। টিস্যু ফ্লুইড আর লিম্ফ কানেক্টেড, একই বলতে গেলে। কিন্তু আরো অনেক ফ্লুইড আছে আমাদের বডিতে। সেলের সাইটোপ্লাজমও একটা ফ্লুইড। হ্যাঁ, আরো অনেক ফ্লুইড আছে। আর সার্কুলেশন মানে কি, এই যে বডি ফ্লুইড গুলো কিভাবে আমাদের বডিতে ঘোরাফেরা করছে। কে সার্কুলেট করায়? হার্ট। হার্ট কি দিয়ে সার্কুলেট করায়? ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল দিয়ে সার্কুলেট করায়, হ্যাঁ কি না? আর ব্লাড ভেসেল কত রকমের হয়? আর্টারি, ভেইনস আর ক্যাপিলারি, 3 রকমের ব্লাড ভেসেল হয়। আর লিম্ফ আবার ক্যারি হয় লিম্ফ ভেসেল আর লিম্ফ ক্যাপিলারি দিয়ে, ওটাতে আমরা পরে আসবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস করলাম, এই যে লাংসের অ্যালভিওলাই থেকে যে যখন অক্সিজেনটা আমাদের ব্লাডের ক্যাপিলারিতে ঢুকলো, এই যে ব্লাডে অক্সিজেনটা যখন ঢুকছে, এই অক্সিজেনের ব্লাডটা যাচ্ছে আমাদের হার্টে। অক্সি হিমোগ্লোবিন, HbO2, এটা চলে গেল আমাদের হার্টে, চলে যাচ্ছে। এই যে দেখো আমি হার্টের স্ট্রাকচারটা একটু ড্র করছি। এবার আমাদের হার্টের 4টা চেম্বার হয়, সবাই জানো। তোমার রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো যে ব্লাড ভেসেলটা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড ঢোকে, এই হিমোগ্লোবিনটা না, এক কাজ করি, এটা এইদিকে ড্র করি। হ্যাঁ, এইবার হয়ে যাবে। এই যে অক্সিজেনটা যখন ঢুকলো, বানালো হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে এই অক্সি হিমোগ্লোবিনটা যেই ব্লাড ভেসেল দিয়ে আমাদের হার্টে ঢোকে, তার নাম হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন। তারপরে লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাডটা যাবে লেফট ভেন্ট্রিকলে। তারপরে লেফট ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা আর্টারি দিয়ে ওটা আমাদের চলে যাবে সেলে। এই যে এই অক্সিজেনটা এবার ঢুকে গেল এই ব্লাড ভেসেলের মধ্যে। এটার নাম ছিল অ্যাওর্টা। অ্যাওর্টা গুলো ডিভাইড হয়ে যায় আর্টারিতে, তাই কি না? তাহলে এই অক্সিজেনের ব্লাডটা এবার যাচ্ছে আমাদের কোথায়? সেলের এখানে যাচ্ছে, সেল। বাবু এটা হচ্ছে সেল। এক্সচেঞ্জ অফ গ্যাস আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এখানে গিয়ে অক্সিজেনটা ঢুকে গেল আমাদের সেলে। এবার সেলের মধ্যে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড গুলো আবার চলে আসে আমাদের ব্লাডের মধ্যে। এই যে কার্বন ডাই অক্সাইড ঢুকে গেল, ওটা আবার আসবে আমাদের এই যে রাইট অ্যাট্রিয়ামে। সমস্ত কার্বন ডাই অক্সাইড গুলো আসবে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। আসবে কি দিয়ে? আসবে ভেইন দিয়ে আসবে, ভেনা কেভা। ভেনা কেভা দিয়ে আসবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গুলো রাইট অ্যাট্রিয়ামে আসার পরে আসবে রাইট ভেন্ট্রিকলে। তারপরে রাইট ভেন্ট্রিকল থেকে আবার অন্য একটা ইয়ে দিয়ে, অন্য আর একটা আর্টারি দিয়ে বেরিয়ে যাবে হচ্ছে তোমার লাংসে। বুঝলো তো? তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা এখন ঢুকে গেল এইটাতে, এখানে চলে আসলো কার্বন ডাই অক্সাইডটা। সেই কার্বন ডাই অক্সাইডটা চলে গেল আমাদের লাংসে। তারপরে লাংস দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিব। আর এটার নাম হয়ে গেল তোমার পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। কি বোঝা গেল জিনিসটা? এটাই আমাদের বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশনে মেইনলি এই জিনিসগুলো আমাদের ভালো করে আবার পড়তে হবে, যদিও এটা তোমরা ক্লাস 10-এও পড়েছিলে। এইবার তাহলে আমরা চলে আসি, প্রথমে আমরা যেটা ডিসকাশন করব যে
স্যার মানুষেরটাতে যাওয়ার আগে অন্য অর্গানিজমদের বডি ফ্লুইডস কিরকম হয় বা সার্কুলেশন কিরকম হয়? প্রথমে দেখে নিই সিম্পল অর্গানিজম, যেরকম মনে করো স্পঞ্জ, তারপরে সিলিন্ডারের, যেগুলো আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম, ওদের ব্লাড থাকে না, ওদের থাকে ওয়াটার। ওরা ওয়াটার দিয়েই সবকিছু এগুলো এক্সচেঞ্জ বলো বা জিনিসকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া বলো, এগুলো সব ওরা কি দিয়ে করে? ওয়াটার দিয়ে করে। তাহলে এটা হয়ে গেল এত অব্দি। কিন্তু যদি আরেকটু কমপ্লেক্স অর্গানিজমের মধ্যে ঢুকি, তাহলে আবার তাদের মধ্যে ওয়াটার দিয়ে কাজ হবে না, তাদের লাগবে ব্লাড। ব্লাডটা বেশিরভাগ হায়ার অর্গানিজমদের ব্লাডই হয়, যেমন হিউম্যান বলো, ক্যাট, অ্যানিমাল, ডগ, সবার এদের ব্লাড হয়। ব্লাড দিয়ে আমরা এই এক্সচেঞ্জ ট্রান্সপোর্ট গুলো করে থাকি। ব্লাড হচ্ছে একটা মিডিয়াম। তাহলে এখান থেকে এত অব্দি হয়ে গেল। কিন্তু ব্লাড ছাড়া আর একটা জিনিস ফ্লুইড থাকে, যেটা নাম হচ্ছে লিম্ফ। লিম্ফটাও আমরা পরে এই চ্যাপ্টারে পড়বো। তাহলে এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। প্রথমে আমরা দেখে নিই হচ্ছে ব্লাড। ব্লাডের যে ফ্লুইডটা হয়, ব্লাডের ফ্লুইডকে বলা হয় প্লাজমা। ব্লাডের ফ্লুইড ম্যাট্রিক্স কি বলা হয়? প্লাজমা। আর ফ্লুইড ম্যাট্রিক্স এর মধ্যে থাকে হচ্ছে ফর্মড এলিমেন্টস, মানে সেলগুলো। সেল মানে বলতে গেলে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেটস, এগুলোকে বলা হয় ফর্মড এলিমেন্টস। তাহলে প্রথমে দেখে নিই প্লাজমার মধ্যে কি কি থাকে। এই যে দেখো আমার এখানে একটা লিস্ট আছে, ভালো এটা। এই যে দেখে নাও, প্লাজমার মধ্যে একটু হেজি আছে, যাই হোক। ওয়াটার আছে 90 থেকে 92%। এছাড়া কিছু ওয়াটার হয়ে গেল লিকুইডটা, তাই তো? কিন্তু কিছু সলিডও আছে, কিছু গ্যাসও আছে। গ্যাসগুলো কি আছে আমরা সবাই জানি, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। এগুলা 1 থেকে 2% থাকে। এবার সলিড কি কি আছে দেখি। সলিডকে আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, অর্গানিক আর ইনঅর্গানিক। বুঝতে? তো ইনঅর্গানিক গুলো কি কি থাকে? ইনঅর্গানিক যেরকম সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, শুধু আয়ন গুলো আছে দেখো, খালি আয়ন গুলো আছে ইনঅর্গানিক এর মধ্যে। কিন্তু সলিড অর্গানিকের মধ্যে আবার থাকে অনেক রকমের প্রোটিন। সলিড অর্গানিক গুলোর মধ্যে আবার অনেক রকমের প্রোটিন থাকে, এই যে দেখে নাও, প্রোটিন থাকে। তারপরে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স থাকে, নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্স থাকে, আদার জিনিস থাকে। এগুলো সব অর্গানিকের মধ্যে পড়ে গেল। প্রোটিন যেরকম অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো সব ব্লাড ক্লটিং আরো অনেক কিছুতে হেল্প করে। হিমোগ্লোবিন, এগুলো সব এগুলো প্রোটিন। নন প্রোটিন নাইট্রোজেনিয়াস সাবস্টেন্সের মধ্যে তোমরা এগুলোর নাম শুনেছো আগে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, বুঝা গেল, অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামোনিয়া থাকে, এগুলো থাকে। মেনলি কয়েকটা জাস্ট দেখাচ্ছি, বইতে যে কটা আছে সে কটাই বলবো। আবার নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্সের মধ্যে যেমন কার্বোহাইড্রেট, গ্লুকোজ থাকে, তারপরে ফ্যাট থাকে, যেমন লিপিড থাকে, এগুলো থাকে। আর আদার জিনিসের মধ্যে কি কি থাকে? হরমোন থাকে, এনজাইম থাকে, অনেক রকমের ভিটামিন থাকে, অনেক রকমের পিগমেন্ট থাকে, যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, এই পিগমেন্টস গুলো থাকে। আর এইদিকে চলে আসো ফর্মড এলিমেন্টস, যেটা তোমাদের এনসিইআরটি তে লেখা। ফর্মড এলিমেন্টস আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট। এবার ডব্লিউবিসি আবার দুই রকমের হয়, গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্র্যানিউলোসাইট। আমি মানে বলে দিব। গ্র্যানিউলোসাইট 3 রকমের হয়, তিনটা পড়তে হবে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্র্যানিউলোসাইট 2 রকমের হয়, লিম্ফোসাইট আর মনোসাইট। আর ডব্লিউবিসি আমরা সবাই জানি, ডব্লিউবিসি কি কাজ করে? জার্মসদেরকে কিল করে, তাই তো? এটা হয়ে গেল ডব্লিউবিসি। রেড ব্লাড সেলের কাজ আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি, ব্রিদিং এ যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কে ক্যারি করে। আর প্লেটলেট আমরা কি জানি? ব্লাড ক্লটিং এ হেল্প, তাই তো? এইটা হয়ে গেল তোমার মোটামুটি ব্লাডের কম্পোনেন্ট। ইউনিটটা সিইউ বলতে পার কিউ পার কিউবিক মিলিমিটার মানে পার, মনে করো 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এরকম যদি একটা কিউব নাও, আচ্ছা বুঝা গেল? এই এই 1 কিউবিক মিলিমিটার ব্লাডের মধ্যে মানে এইটার মধ্যে যতখানি ব্লাড আছে, সেই ব্লাডের মধ্যে 6000 থেকে 8000টা লিউকোসাইট মানে ডব্লিউবিসি থাকে। টাইম দিলে আমি অনেক ভালো করে, অনেক ইয়ে করে
বুঝাই, কিন্তু টাইমই তো নাই। এই যে পার কিউবিক মিলিমিটার জিজ্ঞাসা করলাম, এগুলা জিজ্ঞাসা করতে হয় না, এগুলো আমি এমনিই বলি, টাইমই তো নাই। এনিওয়ে, প্লাজমা প্লাজমা হয়ে গেল একটা স্ট্র কালার। স্ট্র মানে একটু ইয়েলোইশ কালারের একটা জিনিস, যেটা আমাদের ব্লাডের 55% শুধু প্লাজমাই হয়। ব্লাডের 55% প্লাজমা, কি বুঝলা? আর প্লাজমার 90 থেকে 92% হচ্ছে ওয়াটার। আর তার মধ্যে প্রোটিন থাকে আবার 6 থেকে 8%। এগুলো সব কি কি প্রোটিন? ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এগুলো কিছু প্রোটিনের এক্সাম্পল। ফাইব্রিনোজেন তোমরা পড়বা, ব্লাড ক্লটিং এ হেল্প করতে, হ্যাঁ। তারপরে গ্লোবিউলিন, এগুলো হিমোগ্লোবিন বানাতে হেল্প করে। অ্যালবুমিন, এটাও একটা মানে আহ, তোমার হচ্ছে বডি টেম্পারেচার কন্ট্রোলে হেল্প করে অ্যালবুমিন। এগুলো কিছু হচ্ছে আমাদের মেইন প্রোটিন। এছাড়া এই যে দেখো এখানে, আচ্ছা এই এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, প্রত্যেকটা প্রোটিনের কাজ লেখা আছে। ফাইব্রিনোজেনের কাজ কি বললাম? ব্লাড ক্লটিং এ হেল্প করা, একটা ব্র্যাকেট করে দাও। গ্লোবিউলিনের ফাংশন কি বললাম? ডিফেন্স মেকানিজম, সরি আমি হিমোগ্লোবিন বলেছিলাম, এটা কিসে কাজে কাজে লাগে? ডিফেন্স মেকানিজম, মানে তোমার হচ্ছে জার্মস কে কিল করা। আর এখান থেকে আবার একটা ব্র্যাকেট করো, দা অ্যালবুমিন। অ্যালবুমিন আবার কিসে কাজ করে? অসমোটিক ব্যালেন্স, মানে তোমার ব্লাডের মধ্যে ওয়াটারের ব্যালেন্সটাকে মেনটেন করা। এত অব্দি আর একটা ব্র্যাকেট। এছাড়া প্লাজমার মধ্যে আরো অনেক জিনিস থাকে, যেমন মিনারেলস থাকে, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো থাকে। গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এগুলোও থাকে। আচ্ছা তারপরে চলে আসো যে এটা এত অব্দি ব্র্যাকেট করে দাও, কিছু কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলো ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, এগুলো প্লাজমার মধ্যে পাওয়া যায়। তো তুমি ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর গুলো যদি বাদ দিয়ে দাও, এই দেখো প্লাজমা, প্লাজমার মধ্যে কি আছে? ক্লটিং ফ্যাক্টর, ব্লাডকে ক্লট করার কিছু কি আছে? ফ্যাক্টর। তো তুমি যদি, গোটাটাকে বলা হয় প্লাজমা, তাই তো? তো তুমি যদি ক্লটিং ফ্যাক্টরটাকে সরাই দাও, তখন এটাকে বলে সিরাম। এই যে প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড সিরাম। ডান। আর ফর্মড এলিমেন্টস মানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেট। রেড ব্লাড সেলের আর একটা নাম এরিথ্রোসাইট, হোয়াইট ব্লাড সেলের আর একটা নাম লিউকোসাইট, আর প্লেটলেটস কে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট, ওটা পরে লেখা আছে। এটা টোটাল আমাদের ব্লাডের কত পার্সেন্ট? যদি প্লাজমা 55 হয়, তাহলে ফর্মড এলিমেন্ট 45% হবে। ইয়েস অর নো? হয়ে গেল। প্রথমে চলে আসো এরিথ্রোসাইট। আমরা যদিও এটা ইয়েতে পড়েছি, আগের চ্যাপ্টারে পড়েছি, তাই কি না? এটা আমাদের ব্লাডের সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট সেল, সব থেকে বেশি আরবিসি পাওয়া যায়। যেমন যে 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন আরবিসি পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে রেড ব্লাড সেল কোথায় তৈরি হয় স্যার? এই যে দেখো রেড বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু ওটা বড়দের, অ্যাডাল্টদের রেড ব্লাড সেল তৈরি হয় রেড বোন ম্যারোতে। কিন্তু বাচ্চাদের তৈরি হয় অন্য জায়গায়, বাচ্চাদের স্প্লিনে তৈরি হয়। স্প্লিন, এই যে পাকস্থলীর পাশে যে একটা গ্ল্যান্ড আছে, ওখানে তৈরি হয় বাচ্চাদের এমব্রায়োনিক স্টেজে। এমব্রায়োনিক স্টেজে স্প্লিনে তৈরি হয়, যখন ও বড় হয়ে ডেভেলপ চাইল্ড হয়ে গেল, তখন রেড ব্লাড ব্লাড বোন ম্যারোতে তৈরি হয়। আচ্ছা তারপরে চলে আসো যে আহ, স্যার রেড ব্লাড সেলের মধ্যে কি নিউক্লিয়াস থাকে? দেখো বেশিরভাগ ম্যামালের থাকে, মোস্ট অফ দা ম্যামালের, সরি থাকে না, ডিভয়েড অফ নিউক্লিয়াস, মোস্ট অফ দা ম্যামালের আরবিসি তে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এবার দেখো নিউক্লিয়াস না থাকার জন্য আরবিসিটা এরকম চ্যাপ্টা টাইপের হয়, মাঝখানে কিছু নিউক্লিয়াস টিউক্লিয়াস নাই, তাই এরকম চ্যাপ্টা। তাই চ্যাপ্টা হওয়ার জন্য ওর মধ্যে অনেক বেশি হিমোগ্লোবিন অ্যাকোমোডেট করতে পারে, সারফেস এরিয়াটা বেড়ে গেল। তো চ্যাপ্টা হওয়ার জন্য কি বেড়ে গেল বললাম? সারফেস এরিয়াটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার জন্য অনেক বেশি হিমোগ্লোবিন অ্যাকোমোডেট করতে পারে, আর এক একটা হিমোগ্লোবিন তোমরা জানো 4টা করে অক্সিজেন ক্যারি করে। ইয়েস অর নো? কিন্তু কিছু কিছু ভার্টিব্রেটস আছে, যেমন এটা ম্যামালদের এরকম হয়, কিন্তু কিছু কিছু ভার্টিব্রেটস আছে যেমন অ্যাম্ফিবিয়া, মানে ব্যাং, অ্যাম্ফিবিয়ার কিন্তু আবার রেড ব্লাড সেল
রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু আবার নিউক্লিয়াসটা থাকে। নিউক্লিয়াসটা থাকার জন্য ওদের সারফেস এরিয়া অত বেশি হয় না, তাই ওদের মধ্যে কম হিমোগ্লোবিন থাকে। তাই কম হিমোগ্লোবিন থাকার জন্য কম অক্সিজেন ক্যারি করতে পারে, কি বুঝতে পারছো? কম অক্সিজেন ক্যারি করতে পারে, তাই ওরা কোল্ড ব্লাডেড হয়, জানো তো? অ্যাম্ফিবিয়ারা কি হয়? কোল্ড ব্লাডেড হয়। আর আমরা অনেক বেশি অক্সিজেন ক্যারি করতে পারি, তাই আমরা অনেক এনার্জি বানাই, তাই আমরা ওয়ার্ম ব্লাডেড হই। রেপটাইলস এরও নিউক্লিয়াস থাকে, ওরাও কোল্ড ব্লাডেড হয়। সো যাই হোক, বাইকনকেভ মানে কি, চ্যাপ্টা, বেশিরভাগ ম্যামালদের চ্যাপ্টা হয়। দে হ্যাভ রেড কালার্ড আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন, জানো সবাই, হিমোগ্লোবিন। ইয়েস অর নো? আর স্যার, একটা হেলদি ইন্ডিভিজুয়ালের কতগুলো কতগুলো হিমোগ্লোবিন থাকে? 100 ml ব্লাডে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর স্যার, আরবিসির লাইফ স্প্যান কত? দেখো লেখা আছে 120 ডেজ। ইয়েস অর নো? 120 ডেজ পরে কি হয়? ওরা স্প্লিনে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়, দে আর ডিস্ট্রয়েড ইন দ্য স্প্লিন। সেই জন্য স্প্লিনকে দেখো ব্র্যাকেটে লেখা আছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলে। স্যার, স্প্লিনে গিয়ে কি হয়? আরবিসি গুলো যখন স্প্লিনে গিয়ে মারা যায়, আরবিসি গুলো যখন স্প্লিনে চলে যায়, ধরুন আরবিসি, এই যে আরবিসি, আরবিসি গুলো চলে গেল স্প্লিনে, ভাবো এটা হচ্ছে স্প্লিন। এবার স্প্লিনে গিয়ে আরবিসি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আরবিসির হিমোগ্লোবিন ডিসোসিয়েট হয়ে যায়। হিমোগ্লোবিন গুলো ছুটে যায়। হিমোগ্লোবিন এখন কি দিয়ে তৈরি? হিম দিয়ে তৈরি। হিম যার মধ্যে আয়রন আছে। আর কি দিয়ে তৈরি? গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। ওই যে গ্লোবিন প্রোটিন ড্র করলাম না, দুটা আলফা আর দুটা বিটা, এই গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। তো হিমটা আবার চলে যায় নতুন হিমোগ্লোবিন বানানোর জন্য, কিন্তু গ্লোবিন প্রোটিনটা বানায় হচ্ছে তোমার দুটা পিগমেন্ট, যার নাম হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিরুবিন আর বিলিভার্ডিন। তো এই বিলিরুবিন আর বিলিভার্ডিন এরা আবার চলে যায় হচ্ছে লিভারে। কোথায় চলে যায় এরা? লিভারে। লিভারে গিয়ে এরা বানায় হচ্ছে বাইল জুস, জানো তো সবাই, বাইল জুস। তো বিলিরুবিন বিলিভার্ডিন গুলো বাইল জুস বানানোর জন্য চলে এলো। তাই এইটা হচ্ছে তোমার স্প্লিনে গিয়ে এই ঘটনাটা হয়, আরবিসি গুলো ডিস্ট্রয় হয়ে ইউজফুল জিনিসগুলোকে আবার কাজে লাগায়। আরবিসি দেখতে কিরকম হয়? অবশ্যই এনসিআরটির ছবিটা ফলো করবা, এরকম হচ্ছে আরবিসি। এবার চলে আসা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট মানে হয়ে গেল হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের আর একটা নাম হচ্ছে লিউকোসাইট। এদের মধ্যে দেখো হিমোগ্লোবিন থাকে না, বলেছে দেখো ল্যাক অফ হিমোগ্লোবিন। স্যার, এদের মধ্যে নিউক্লিয়াস থাকে? হ্যাঁ থাকে, দে আর নিউক্লিয়েটেড। আর এগুলোর কোয়ান্টিটি কি আরবিসির মতো অনেক বেশি হয়? নো। তারপর লেখা আছে রিলেটিভলি লেসার ইন নাম্বার। কত থাকে স্যার? 1 মিলিমিটার কিউবে 6,000 থেকে 8,000 লিউকোসাইট থাকে। স্যার, লিউকোসাইট অনেক দিন বাঁচে না কম দিন বাঁচে? দেখো লেখা আছে জেনারেলি শর্ট লিভ, ওরা কম দিন বাঁচে। এখান থেকে এত অব্দি শর্ট লিভ পর্যন্ত একটা ব্র্যাকেট করলাম, বুঝছো তো? এবার চলে আসো লিউকোসাইটের টাইপস। এই যে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই যে দেখে নাও এটা, এই ছবিটা দেখো। আরবিসি আমাদের হয়ে গেছে, কিন্তু লিউকোসাইট দেখো এরকম। আহ দেখো তো, এই যে এই নিউট্রোফিল, ইওসিনোফিল আর এই যে বেসোফিল, নিউট্রোফিল ইওসিনোফিল আর বেসোফিলের মধ্যে এরকম ছোট ছোট দানা দানা দেখা যাচ্ছে, ইয়েস অর নো? এরকম ছোট ছোট দানা দেখা যাচ্ছে, দানাকে বলে গ্র্যানিউল। দানাগুলোকে কি বলে? গ্র্যানিউল বলে। তো যাদের মধ্যে গ্র্যানিউল থাকে, এই যে দেখো এই গ্র্যানিউল গুলো যে আছে, গ্র্যানিউল যাদের থাকে তাদেরকে বলে গ্র্যানিউলোসাইট। কিন্তু এখানে দেখো তো মনোসাইট, লিম্ফোসাইট, মাঝখানে যে বড় গোল কালো মতো যেটা আছে এটা বাদ দাও, এটা তো নিউক্লিয়াস, এটা না। নিউক্লিয়াস বাদ দিয়ে এদের ভিতরে কি অন্য কোনো গ্র্যানিউল দেখতে পাওয়া যাচ্ছে? নাই। তাহলে এগুলো হয়ে গেল এক গ্র্যানিউলোসাইট। কি বলে এগুলোকে? এক যাদের মধ্যে গ্র্যানিউলস আছে, মাঝখানের কালোটা বাদ দিয়ে, কালোটা নিউক্লিয়াস, তারা হচ্ছে গ্র্যানিউলোসাইট।
আর যাদের মধ্যে গ্র্যানিউলস নেই তারা হয়ে গেল অ্যাগ্রানিউলোসাইট। স্যার আমি এদেরকে চিনবো কি করে? স্যার গ্র্যানিউলোসাইটকে চেনার খুব সহজ সহজ উপায়, যদি নিউক্লিয়াসের তিনটা লোব থাকে, তিন চারটা লোব থাকে, একটা দুটা তিনটা, তাহলে ওটা হচ্ছে নিউট্রোফিল। যদি একটা হেডফোনের মতো নিউক্লিয়াস থাকে, দেখো বুঝতে পারছো, যদি হেডফোনের মতো দুটো লোবের নিউক্লিয়াস থাকে তাহলে ওটা ইউসিনোফিল। কিন্তু যদি একটা বিশাল বড় এইরকম টাইপের একটা নিউক্লিয়াস থাকে তাহলে ওটা হচ্ছে বেসোফিল। আর স্যার মনোসাইট আর লিম্ফোসাইটকে কিভাবে চিনবো? যদি গ্র্যানিউল না থাকে তার মানে অ্যাগ্রানিউলোসাইট। এবার নিউক্লিয়াসটা যদি কম্পারেটিভলি ছোট হয় তাহলে মনোসাইট, আর নিউক্লিয়াসটা যদি অনেক বড় হয় তাহলে লিম্ফোসাইট। স্যার বেসোফিল তো গ্র্যানুলোসাইট না? বেসোফিল গ্র্যানিউলোসাইট অবশ্যই, হ্যাঁ। এই যে দেখো এখান থেকে বক্সটা ইয়ে করে এখান থেকে আবার টেনছে। এছাড়া আরো একটা অ্যাগ্রানিউলোসাইট আছে ম্যাক্রোফাজ, এরাও জার্মসদেরকে কিল করে, এগুলো আমরা সব এখন ভুলে দিই। স্যার এনসিইআরটির ছবি, এনসিইআরটির ছবিতেই ফলো করতে হবে। দেখো ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিলের মধ্যে ডটেড গ্র্যানিউলস আছে, ইয়েস অর নো? আর মনোসাইট, তারপরে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলোর মধ্যে কোনো ডটেড ইয়ে নেই, নিউক্লিয়াসটা বাদ দিয়ে বলছি কিন্তু, হ্যাঁ। তো এগুলো ছবি যদি এক্সামে দেয় আশা করি এগুলো আইডেন্টিফাই করতে পারবা কিন্তু, না? নিউক্লিয়াসের শেপ গুলো দেখবা ভালো করে, এই যে দেখো নিউক্লিয়াসের শেপ গুলো দেখবা, তাহলে তুমি ভালো চিনতে পারবা। যদি হেডফোনের মতো নিউক্লিয়াস থাকে তাহলে ইওসিনোফিল দেখো। এখানে বেসোফিলটা দেখো ইয়ে করা নাই, বেসোফিলটা হচ্ছে এমনি বড় এরকম টাইপের নিউক্লিয়াস হবে এরকম। আর যদি তিনটা লোব থাকে তাহলে ওটা হচ্ছে নিউট্রোফিল। তাহলে প্রথমে চলে আসো, এখান থেকে থার্ড ব্র্যাকেট হবে, কারণ এর আন্ডারে ফার্স্ট ব্র্যাকেট হবে। তো দুই ধরনের ডব্লিউবিসি হয়, গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্রানিউলোসাইট। প্রথমে এখান থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট করো যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এরা হয়ে গেল গ্র্যানিউলোসাইট, আর লিম্ফোসাইট আর মনোসাইট এরা হয়ে গেল অ্যাগ্রানিউলোসাইট। এখানে গিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। স্যার এবার নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে, কি করে, ওগুলো এবার দেখো। নিউট্রোফিল হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় ডব্লিউবিসি, কত পার্সেন্ট? 60 থেকে 65%। আর বেসোফিল পাওয়া যায় সব থেকে কম, 0.5 থেকে 1%। হয়ে গেল। আর এবার চলে আসো স্যার এদের কাজগুলোতে চলে আসো। নিউট্রোফিল আর মনোসাইট এরা ফ্যাগোসাইটিক হয়। মানে এই যে দেখো এদিকে তাকাও নাহলে বুঝতে পারবে না। মনে করো এটা একটা ফুড পার্টিকেল, একটা ফুড পার্টিকেলকে একটা অ্যামিবা জানো এরকম সিউডোপোডিয়া ফর্ম করে খাওয়ার চেষ্টা করে। এগুলোকে কি বলা হয়? সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়া ফর্ম করে ফুডকে খাওয়ার টেকনিককে কি বলে? ফ্যাগোসাইটোসিস। তো আমাদের বডির মধ্যে এরকম অ্যামিবার মতো কিছু সেল আছে যারা হচ্ছে নিউট্রোফিল আর মনোসাইট। কারা বললাম? নিউট্রোফিল আর মনোসাইট। এটা আমাদের বডিতে এরকম যদি কোনো জার্মস ঢোকে তাহলে নিউট্রোফিল আর মনোসাইট এরকম এইরকম করে সিউডোপোডিয়া ফর্ম করে জার্মসকে খেয়ে ফেলার মাধ্যমে মারে। খেয়ে ফেলা মানে কি? ফ্যাগোসাইটোসিস করে মারে। তাই এদেরকে কি বলেছে? ফ্যাগোসাইটিক, হুইচ ডিস্ট্রয় ফরেন অর্গানিজম এন্টারিং দা বডি। হয়ে গেল এটা নিউট্রোফিল আর মনোসাইটের কাজ। কি পারবা তো? বেসোফিলের কাজ কি স্যার? বেসোফিল অনেক রকমের কেমিক্যাল সিক্রেট করে, যেরকম হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন। এগুলো স্যার এগুলোর কাজ কি? এগুলো আমাদের ইনফ্ল্যামেটরি রিয়াকশনে কাজ করে, মানে কোথাও আঘাত লাগলে জায়গাটাকে ফুলিয়ে দেওয়া, কোথাও আঘাত লাগলে জায়গাটাকে ফুলিয়ে দেওয়া বা ফোলাটাকে কমানো। যখন জায়গাটাতে আঘাত লাগলো তখন ফুলে যায়, জায়গাটা রিকভার হয়ে গেলে ফোলাটা কমে যায়। ফোলায় হচ্ছে হিস্টামিন, আর ফোলানোটা কমায় হচ্ছে সেরোটোনিন। কি বুঝলা? আর হেপারিন হচ্ছে তোমার টেম্পারেচার, দেখবা যেখানে গরম মানে আঘাত লাগে জায়গাটা গরম হয়ে যায়, ওইটাকে কন্ট্রোল করে। মোট কথা এরা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ইনফ্ল্যামেটরি রিয়াকশন, মানে কোথাও আঘাত লাগলে ওই জায়গাটাকে ফুলিয়ে দেওয়া বা রিকভার হয়ে গেলে ফোলানোটাকে কমানো। স্যার গরম কেন হয়?
গরম হয় যাতে করে ওখানে যদি কোনো জার্মস ঢোকে তাহলে ওই গরমের যাতে ওই হিটে যাতে জার্মসটা মরে যায়, ওই জন্য ওই জায়গাটা গরম হয়। আচ্ছা স্যার, এবার তাহলে বুঝে গেল। এবার দেখো এইদিকে টিক দিচ্ছি, বেসোফিল কিন্তু হয়ে গেল, নিউট্রোফিল হয়ে গেছে, মনোসাইট হয়ে গেছে, বেসোফিল হয়ে গেছে। এবার আসো ইওসিনোফিল। ইওসিনোফিল কত পার্সেন্ট থাকে? 2 থেকে 3%। এটা কি কাজ করে? রেজিস্ট ইনফেকশন, মানে কোনো জার্মস কে ঢুকতে দেয় না। আর অ্যালার্জি রিঅ্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রিঅ্যাকশন। মনে করো কারোর ডাস্ট অ্যালার্জি বা কারোর পোলেনে অ্যালার্জি, তারপর তখনই এই ইওসিনোফিল গুলো কাজ করবে। তাহলে ইওসিনোফিলের কাজ হয়ে গেল। এবার বাকি কি থাকলো বলো? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। আমি এগুলোকে লিম্ফোসাইট বলে বলছি। লিম্ফোসাইট, এই যে বি আর টি, এরা মেনলি আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্স অফ দা বডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 12 এর পয়েন্ট অফ ভিউ থেকে। যখনই আমাদের বডিতে কোনো জার্মস ঢুকে, এই দেখো, যখনই আমাদের বডিতে কোনো জার্মস ঢুকে কোনো সেলকে অ্যাটাক করে, কি বুঝতে পারছো? জার্মস যখন কোনো সেলকে অ্যাটাক করে, ধরো সেলের মধ্যে জার্মস ঢুকে গেছে, তখন কি হয়? টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয়ে যায়। টি লিম্ফোসাইট তখন সিগন্যাল পাঠায় বি লিম্ফোসাইটকে। বি লিম্ফোসাইট তখন অ্যাক্টিভেট হয়ে গিয়ে বানায় একটা প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে অ্যান্টিবডি। প্রোটিনটার নাম কি? অ্যান্টিবডি। প্রোটিন গুলো দেখতে এরকম ওয়াই শেপের মতো দেখতে হয়, ক্লাস 12-এ পড়বা। এই অ্যান্টিবডি গুলো এই ইনফেক্টেড সেলের গায়ে গিয়ে লেগে যায়, এরকম করে গিয়ে লেগে যায়। লেগে গিয়ে এই সেল সমেত গোটা, মানে জার্ম সমেত গোটা সেলটাকে কেমিক্যালি ডিস্ট্রয় করে মেরে ফেলে। কি বুঝতে পারলা ব্যাপারটা? তাই এইটাকে বলে ইমিউনিটি। এই ঘটনাকে কি বলে? ইমিউনিটি বলে। আমাদের ইমিউন সিস্টেম ইমিউনিটি বলে। তো এইটা দেখো লেখা আছে ইমিউন রেসপন্স অফ দা বডি। আর এবার লাস্ট চলে আসো প্লেটলেট। তাহলে এই যে দেখে নাও, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আমাদের হয়ে গেল। এইবার এখানে এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো, এইদিকে তাকাও, এটা হয়ে গেল তোমার প্লেটলেটস। স্যার প্লেটলেটস গুলো এরকম দেখতে কেন? কারণ প্লেটলেটস কোনো কমপ্লিট সেল না, ও সেলের টুকরা। হ্যাঁ, প্লেটলেট নিজে কোনো একটা কমপ্লিট সেল না, ও সেলের ফ্র্যাগমেন্ট। কোন সেলের ফ্র্যাগমেন্ট? মেগা ক্যারিওসাইট বলে একটা সেলের ফ্র্যাগমেন্ট। মেগা ক্যারিওসাইট। আমাদের ব্লাড বোন ম্যারোতে এক ধরনের বড় বড় সেল তৈরি হয়, মেগা ক্যারিওসাইট। ওই মেগা ক্যারিওসাইটের টুকরো হচ্ছে প্লেটলেট। এই দেখে নাও, প্লেটলেটস আর অলসো কল্ড থ্রম্বোসাইট আর সেল ফ্র্যাগমেন্টস প্রোডিউসড ফ্রম মেগা ক্যারিওসাইট স্পেশাল সেল ইন বোন ম্যারো। স্যার আমাদের প্লেটলেট কত থাকে? 1,50,000 না, হ্যাঁ, 1,50,000 থেকে 3,50,000 প্লেটলেট 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে থাকে। স্যার প্লেটলেট কি করে? প্লেটলেট অনেক রকমের ফ্যাক্টর বা সাবস্টেন্স সিক্রিট করে। যখনই কোথাও কেটে যায় সেখানে ব্লাডটাকে কোয়াগুলেশন আর ক্লটিং করে জায়গাটাকে জমায় দেয়, যাতে ফার্দার ব্লাড লস না হয়। যদি কোনো কারণে তোমার বডিতে প্লেটলেট কমে যায়, যে রিডাকশন ইন দেয়ার নাম্বার, তাহলে কোথাও কেটে গেলে কি হবে? ব্লাড বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, মানে ক্লটিং ডিসঅর্ডার হয়ে যাবে। কি বুঝতে পারলা? এইটা হয়ে গেল তোমার প্লেটলেট, মানে এক্সেসিভ লস অফ ব্লাড হয়ে যাবে। এক্সেসিভ ব্লাড লস হওয়ার এই ডিসঅর্ডারের নাম হচ্ছে তোমার থ্যালাসেমিয়া। কি সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া? হিমোফিলিয়া, হ্যাঁ, হিমোফিলিয়া। হ্যাঁ, হিমোফিলিয়া হবে। হিমোফিলিয়া তোমরা ক্লাস 12-এ গিয়ে ডিটেলে পড়বা আরো, জেনেটিক্সে। আচ্ছা, এবার নেক্সট চলে আসো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট চলে আসো হচ্ছে ব্লাড গ্রুপ। স্যার আমাদের কয় রকমের ব্লাড গ্রুপ হয়? এবিও ব্লাড গ্রুপিং হয় আর আরএইচ ব্লাড গ্রুপিং হয়। প্রথমে এবিও ব্লাড গ্রুপিংটা দেখে নিই আমরা। পপুলারলি কয় রকমের ব্লাড গ্রুপ চিনি? এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ, তাই তো? আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বুঝাচ্ছি। মনে করো এটা এটা মনে করো একটা ব্লাড ভেসেল।
ভালো করে শেখো, নাহলে বুঝতে পারবে না এটা। এই ব্লাড ভেসেলের মধ্যে এগুলো মনে করো রেড ব্লাড সেল। এগুলো হচ্ছে রেড ব্লাড সেল। তাহলে রেড ব্লাড সেলের বাইরে এই ফ্লুইডটা কি হবে বলো? রেড ব্লাড সেল ছাড়া বাইরের যে ফ্লুইডটা, ব্লাডের ফ্লুইডটা, ওটা কি হবে বলো? প্লাজমা। তো কি হয়, রেড ব্লাড সেলের গায়ে কিছু প্রোটিন থাকে। রেড ব্লাড সেলের গায়ে কিছু প্রোটিন থাকে, সেগুলোকে বলা হয় অ্যান্টিজেন। কিন্তু আবার প্লাজমার মধ্যে কিছু প্রোটিন থাকে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেন যেগুলো রেড ব্লাড সেলের গায়ে থাকে, সেটার আরেকটা নাম অ্যাগ্লুটিনোজেন। কি আরেকটা নাম বললাম? অ্যাগ্লুটিনোজেন। আর প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি গুলো থাকে, তার আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। হুম। রেড ব্লাড সেলের গায়ে যেটা আছে ওটা অ্যান্টিজেন আর অ্যাগ্লুটিনোজেন, কিন্তু প্লাজমার মধ্যে যেই প্রোটিনটা বা অ্যান্টিবডিটা আছে তার নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। ঠিক এইটুকুনি বুঝতে পারলা? এটা থাকে, এগুলার কোনো কাজ নাই, খালি থাকে। কোথা থেকে আসলো এগুলো? স্যার আমাদের বাবা মার থেকে এসেছে, খুব জিন্স। এগুলো কি স্যার কোনো জার্মসের এগেনস্টে ফাইট করে বা কিছু করে না? এগুলো জাস্ট কি বললাম, থাকে। এটুকুনি ক্লিয়ার? চলো, এইবার আমি তোমাকে একটা জিনিস বলছি, যে অ্যান্টিজেন যেটা আছে আর অ্যান্টিবডি যেটা আছে, অ্যান্টিজেন কিসের মধ্যে থাকে বললাম? কিসের গায়ে থাকে? রেড ব্লাড সেল। আর অ্যান্টিবডি কোথায় থাকে বললাম? প্লাজমা। তো এই অ্যান্টিবডি দুই টাইপের হয়, এ টাইপের হয় আর বি টাইপের হয়। আর অ্যান্টিজেনও দুই টাইপের হয়, এ টাইপের হয় আর বি টাইপের হয়। যদি কখনো এ অ্যান্টিবডি, এই যে দেখো এ অ্যান্টিবডি, যদি এ অ্যান্টিজেনের কন্ট্যাক্টে চলে আসে, তাহলে ওকে ডিস্ট্রয় করে দিবে। আমার কথাটা বুঝলা? আর যদি প্লাজমার বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসে, মানে আরবিসির গায়ে লেগে থাকা বি অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসে, তাহলেও ও ওকে কি করে দিবে? ডিস্ট্রয় করে দিবে। এটুকুনি ক্লিয়ার? তাহলে মনে করো একটা লোক আছে, আহ অ্যান্টিজেন যেটা থাকবে আরবিসির গায়ে, তারপরে অ্যান্টিবডি যেটা থাকবে প্লাজমার মধ্যে, তাই তো? যেটা থাকবে কোথায়? প্লাজমার মধ্যে। তো আরবিসির গায়ে যদি কারোর আরবিসির গায়ে এ অ্যান্টিজেন থাকে, তাহলে ওই লোকটার প্লাজমার মধ্যে নিশ্চয়ই এ অ্যান্টিবডি থাকা রাখা যাবে না। তাহলে তো দুটা রিয়াক্ট হয়ে কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে ওর মধ্যে থাকে বি অ্যান্টিবডি, প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি থাকে? বি অ্যান্টিবডি। তখন ওর ব্লাড গ্রুপ হয়ে গেল এ ব্লাড গ্রুপ। তখন ওর ব্লাড গ্রুপ কি? এ। আচ্ছা, এবার কোন লোকের আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন, তাহলে কি প্লাজমার মধ্যে বি অ্যান্টিবডি রাখলে চলবে? তখন কোন অ্যান্টিবডি থাকতে হবে? এ অ্যান্টিবডি থাকতে হবে। তাহলে এ বি কে মারবে না, এ তো এ কে মারে। তখন এর ব্লাড গ্রুপ কি হয়ে গেল? ব্লাড গ্রুপ হয়ে গেল বি। মানে উল্টা থাকলে এ আর বি থাকলে একটা একটা বিষয় না, এ এ কে মারে আর বি বি কে মারে। কোন এ? প্লাজমার এটা আরবিসি রে কে মারে, কখনো আরবিসি রে প্লাজমা রে কে মারে না। অ্যান্টিবডি কিল করে অ্যান্টিজেন কে, বুঝলা? তুমি ইমাজিন করো আরবিসির গায়ে এরকম এ অ্যান্টিজেন আছে, তাহলে ওই লোকটার প্লাজমার মধ্যে বি অ্যান্টিবডি থাকতে হবে। আর কোন লোকের ব্লাডের আরবিসির মধ্যে যদি বি অ্যান্টিজেন থাকে, তাহলে ওর প্লাজমার মধ্যে এ অ্যান্টিজেন। আচ্ছা, এবার যদি কোনো লোকের ব্লাডের মধ্যে এ অ্যান্টিজেনও আছে আবার বি অ্যান্টিজেনও আছে, দুটাই আছে, তাহলে কি ওর প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি রাখা যাবে? এ রাখলেও তো এর সাথে রিয়াক্ট করবে, আবার বি রাখলেও তো বি এর সাথে রিয়াক্ট করবে, হ্যাঁ কি না? তাহলে যার আরবিসির গায়ে দুটো অ্যান্টিজেনই আছে, তার প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। তখন ওর ব্লাড গ্রুপ হয়ে গেল এবি।
আর কোনো পার্সনের আরবিসির গায়ে কোনো অ্যান্টিবডি নাই, সরি অ্যান্টিজেনই নাই, তাহলে ওর প্লাজমার মধ্যে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুটোই থাকতে পারে, কোনো সমস্যা নাই। কারণ এ কার সাথে রিয়াক্ট করবে, বি কার সাথে রিয়াক্ট করবে, বুঝা গেল? তখন ওর ব্লাড গ্রুপ হয়ে গেল ও। এটুকুনি ক্লিয়ার? এটা হয়ে গেল তোমার এই কেসটা। ভালো করে বুঝে নাও যে তাহলে মানুষের মানুষের ব্লাড গ্রুপ কি হবে সেটা ডিটারমাইন হচ্ছে, এইদিকে তাকাও, আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে তার উপরে। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ এ, যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ বি, যদি দুটোই থাকে এ আর বি তাহলে ব্লাড গ্রুপ হয়ে গেল এ বি, আর যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তাহলে ব্লাড গ্রুপ হয়ে গেল ও। তুমি যদি অ্যান্টিজেনটা মনে রাখো, অ্যান্টিবডি তুমি নিজেই করে দিতে পারবা। এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি থাকবে, এ বি দুটোই থাকলে কোনোটাই থাকবে না, আর কোনোটাই না থাকলে দুটাই থাকবে। এই ছোট বাচ্চাকে শিখাই দিলেও সে পারবে, ইয়েস অর নো? এইবার ভালো করে এবার মন দিয়ে শোনো। এবার কে কাকে ব্লাড ডোনেট করতে পারবে? ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এ দিয়ে শুরু করছি, একটু এদিকে এদিকে কিছু নাই, এদিকে কিছুই নাই। কে কাকে ব্লাড দিতে পারবে? যদি এ বি কে ব্লাড দেয়, এ যদি বি কে ব্লাড দেয়, তাহলে ওর এর আরবিসিটা বি এর মধ্যে ঢুকে গেল। এবার ওর মধ্যে তো এ অ্যান্টিজেন আছে, আর বি এর মধ্যে কোন অ্যান্টিবডি আছে? এ অ্যান্টিবডি আছে। তাহলে এ এ কে মেরে ফেলবে কিনা? তাহলে এ বি কে ব্লাড দিতে পারবে না। কি বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার স্যার যদি এ এ বি কে দেয়, এই যে দেখো এর আরবিসিটা দেখো, এর আরবিসির মধ্যে এ অ্যান্টিজেন আছে, তাই কি না? এই যে যে দিল তার আরবিসি তে কোন অ্যান্টিজেন আছে? এ। এই এ অ্যান্টিজেন কে মারার জন্য কি এর প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? নাই, তাহলে এ কে দিতে পারবে। বুঝলা? আচ্ছা, এবার এ যদি ও কে দিতে চায়, তাহলে দেখো তো আগে এ যে দিচ্ছে তার আরবিসিটা লক্ষ্য করো, ওর আরবিসির মধ্যে কোন অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন। আর ও ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিবডি আছে। তাহলে এ এ ইয়ে হয়ে যাচ্ছে তো, রিয়াক্ট করবে। তাহলে কি এ কি ওকে দিতে পারবে? পারবে না। আর স্যার এ কি এ কে দিতে পারবে? হ্যাঁ, এ এ কে দিতে পারবে, কারণ ও ওর মধ্যে অ্যান্টিজেন কি এ, আর কিন্তু অ্যান্টিবডি কি বি, তাহলে ওটা দিতে পারবে। আচ্ছা, এটুকুনি ক্লিয়ার? তাহলে কে কাকে দিতে পারছে আর পারছে না, এটা কিন্তু টোটালটা ডিপেন্ড করছে কার আরবিসি তে কোন অ্যান্টিজেন আছে, আর যাকে দেওয়া হচ্ছে তার আরবিসি প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি আছে, এগুলোর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এবি এর একটা ডোনার খুঁজে পেলাম এ। এখানে ডোনারের লিস্টটা বুঝাই দিই এবার, একটা একটা করে আসছে দেখো। এ কে এ দিতে পারবে, এবার ডোনারের লিস্ট বুঝাই দিচ্ছি। আর আরেকটা কেসে দেখলাম এবি কে এ দিতে পারবে। দেখলাম না, এই যে এখানে রাইট দিলাম কিনা, তাই এখানে এ লিখে দিলাম। এই যে এ ব্লাড গ্রুপ দিচ্ছে না, এই যে দিচ্ছে, তাই আমি এখানে কি লিখে দিলাম? এ লিখে দিলাম। ক্লিয়ার? এবার চলো এবার বি কে নিয়ে খেলা করি। দেখো তো, যার ব্লাড গ্রুপ বি, বি ব্লাড গ্রুপ যদি এ কে দেয়, এবার বি এর আরবিসি টা দেখো, বি এর আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন। আর এর প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি? বি অ্যান্টিবডি। তাহলে বি বি তো ম্যাচ হয়ে গেল, তাহলে কি দিতে পারবে? পারবে না। আচ্ছা, এবার বি যদি এ বি কে দেয়, তাহলে বি এর আরবিসি টা দেখো, আগে ওর মধ্যে কোন অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন। কিন্তু বি কে মারার জন্য কি এখানে বি আছে? নাই, তাহলে এটা দিতে পারবে। তাহলে এ বি এর আরেকটা ডোনার খুঁজে পেলাম, বি ব্লাড গ্রুপ। ইয়েস অর নো? আচ্ছা, এবার বি যদি ও কে দেয়,
এবার বি ব্লাড গ্রুপের আরবিসির গায়ে কি আছে, বি অ্যান্টিজেন, আর এখানে কে ওয়েট করছে, বি অ্যান্টিবডি, তাহলে ম্যাচ হয়ে গেল, এটা হবে না, তাহলে এটাও ক্রস হয়ে গেল। এটুকুনি ক্লিয়ার। এবার স্যার বি কে দিতে পারবে, অবশ্যই পারবে, কারণ বি এর আরবিসির গায়ে বি অ্যান্টিজেন কিন্তু আছে কোন অ্যান্টিবডি, এ অ্যান্টিবডি, তাহলে এখানে আবার বি লিখে দিলাম, বি কে বি দিতে পারবে। তাহলে বি নিয়ে খেলাধুলা হয়ে গেল। এবার এ বি নিয়ে ফটাফট করি। এবার এ বি নিয়ে ব্যাপারটা দেখি। এবার এ বি যদি বি কে দিতে চায়, এ বি ব্লাড গ্রুপ যদি বি কে ব্লাড দিতে চায়, তাহলে আমাকে বলো তো, এ বি ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, আর এখানেও এ ওয়েট করে বসে আছে, ইয়েস অর নো? তাহলে এ তো এ কে মেরে ফেলবে, তাহলে এ বি কি বি কে দিতে পারবে? পারবে না। এবার এ বি যদি এ কে দিতে চায়, দেখো এ বি ব্লাড গ্রুপের আরবিসি এর মধ্যে এও আছে, বিও আছে, আর এখানে কে ওয়েট করছে, বি, তাহলে বি বি ম্যাচ হয়ে গেল, তাহলে ওটাও দিতে পারবে না। আচ্ছা, এবার এ বি যদি ও কে দিতে চায়, তাহলে এ বি আরবিসি তে কি আছে, এও আছে, বিও আছে, আবার ও এর প্লাজমার মধ্যে এও আছে, আবার বিও আছে, তাহলে আরই দিতে পারবে না, তাহলে এটাও দিতে পারবে না। তাহলে স্যার এ বি কে দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে। কেন? কারণ এ বি ব্লাড গ্রুপের আরবিসি তে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, কিন্তু ওটাকে মারার জন্য এখানে কি কেউ আছে? এও নাই, বিও নাই, তাহলে এ বির আরেকটা ডোনার পেলাম, এ বি কেই পেলাম। আর ও ইয়েস অর নো? এবার ও কে নিয়ে খেলা করি। এবার দেখে নাও ও ব্লাড গ্রুপ, ও ও যাকেই দিক না কেন, এ বি কে দিক, বি কে দিক, এ কে দিক, যাকেই দিক না কেন, ও বির আরবিসির গায়ে কি কোনো অ্যান্টিজেন আছে? না। কোনো অ্যান্টিজেনই তো নাই, তাহলে এখানে যেই অ্যান্টিবডি থাকুক না কেন কোনো যায় আসে না, তাহলে ও কি সবাইকেই দিতে পারছে, তার মানে সবার পাশে এখন ও লিখে দিই। কি বোঝা গেল? আচ্ছা স্যার, ও তো সবাইকে দিতে পারছে, ও কি ওকে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই দিতে পারবে। এই যে ও আরবিসির গায়ে তো কোনো অ্যান্টিজেনই নাই, তো এ আর বি অ্যান্টিবডি কার সাথে রিঅ্যাক্ট করবে? করবে না, তার মানে ও ওকে দিতে পারবে। তাহলে ব্যাপারটা এখানে বোঝো। ডোনারের ক্ষেত্রে আমি দেখলাম ও সবাইকেই দিতে পারছে, দেখো এখানে হাইলাইট করছি, এখানেও ও, এখানেও ও, এখানেও ও, এখানেও ও, তার মানে ও সবাই, সবার ডোনার। এই যে আমি কোন জায়গাটা হাইলাইট করলাম দেখলাম না, ও হচ্ছে সবার ডোনার, তাহলে ও হয়ে গেল ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার হলো। আর এ দেখো, এ বি দেখো সবার থেকে নিতে পারছে, এর থেকেও নিচ্ছে, বি থেকেও নিচ্ছে, এ বি থেকেও নিচ্ছে, ওর থেকেও নিচ্ছে, সবার থেকে, তাহলে এ বি হয়ে গেল ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট হলো তো। এইবার তোমার মাথা আমি একটু হ্যাচাই দেখি। স্যার তুমি ও বললা ইউনিভার্সাল ডোনার, ঠিক? ধরে নাও আমি ও ব্লাড গ্রুপের একজনের ব্লাড নিয়ে আমি বি কে দিলাম, পারবা তো? স্যার ও ব্লাড গ্রুপের ব্লাডটা নিয়ে আমি কাকে দিলাম, বি কে দিলাম। আগে মাথা ঠান্ডা করে বুঝবা কিন্তু, হ্যাঁ? এইটা লিস্ট বুঝে গেছো, লিস্টটা বইতেও আছে, বইয়ের লিস্টটা দেখলাম, হ্যাঁ? ও হচ্ছে এখন ডোনার, আর বি ব্লাড গ্রুপ ও হচ্ছে কি বললাম, রেসিপিয়েন্ট। মজার খেলা, এটা বোরিং লাগবে না, দেখো। এবার ও যে ডোনার, ওর আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু প্লাজমার মধ্যে তো এ বি দুটা অ্যান্টিবডি আছে, ইয়েস অর নো? আর যে বি রেসিপিয়েন্ট, ওর আরবিসির গায়ে বি অ্যান্টিজেন, আর প্লাজমার মধ্যে এ অ্যান্টিবডি, ইয়েস অর নো? ভালো কথা। তো স্যার যদি ও ও ডোনার যদি বি কে ব্লাড দেয়, তাহলে ও এর আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন নাই, তাই বি এর এ অ্যান্টিবডিটা কোনো রকমের কোনো রিয়াক্ট করতে পারবে না, তাই ও এর ব্লাডটা অ্যাকসেপ্ট করে নিবে। কিন্তু বি এর ব্লাডে তো, ব্লাডের আরবিসি তে তো বি অ্যান্টিজেন আছে, আর ও যে ডোনার, ওর প্লাজমার মধ্যে তো বি অ্যান্টিবডি আছে, তাহলে এটার আর এটা রিয়াক্ট হবে না।
তাহলে কি করে দিতে পারবে স্যার? কথাটা বুঝলা না? না। তুমি বললা ও সবাইকে দিতে পারবে তো। হ্যাঁ। কেন দিতে পারবে? এখন আপাতত নিচের এটা ইগনোর মারো, নিচের এই যে এই ব্যাপারটা ইগনোর তুমি হচ্ছে এই যে এইটাকে ইগনোর মারো, এটাকে ও এর মধ্যে প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি আছে, এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি যে আছে ওটাকে ইগনোর করো, হ্যাঁ। হুম। আগে আমি বলছি ও এর আরবিসির গায়ে কি কোনো অ্যান্টিজেন আছে? না। নাই। তো এই আরবিসি যদি বি ব্লাড গ্রুপের পার্সনের গায়ে বডিতে ঢুকেও যায়, এই যে মনে করো ঢুকে গেল আরবিসিটা, তো বি এর প্লাজমাতে থাকা এ অ্যান্টিবডি কি কি কাউকে মারতে পারবে? তাহলে এটা একসেপ্ট হলো, ঠিক। কিন্তু যখন এ রক্তটা দিচ্ছে তাহলে কি শুধু আরবিসি যাচ্ছে, প্লাজমা কি যাচ্ছে না? এই ও ব্লাড গ্রুপের কি প্লাজমাটা যাচ্ছে না? প্লাজমাটাও তো যাচ্ছে। এবার প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি আছে? এ অ্যান্টিবডিও আছে, আবার বি অ্যান্টিবডিও আছে। আর আরবিসির রিসিপিয়েন্টের আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন। তাহলে ও ব্লাড গ্রুপের দেওয়া বি প্লাজমা বি অ্যান্টিবডি তাহলে কি এই রিসিপিয়েন্টের বি অ্যান্টিজেন কি কি মারবে না? না। কেন মারবে না? ওটা জানি না কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে ডোনার হয়, যে ডোনার হয়, ডোনারের ব্লাডটা বের করে নেওয়ার পরে তাদের প্লাজমার মধ্যে থাকা অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না করে দেয়। নষ্ট হয়ে যায়। ওগুলো বের করার পরে বেশিক্ষণ ইয়ে থাকে না আর কি, অ্যাক্টিভ থাকে না। তো এই এ আর বি অ্যান্টিবডি কি আর ঢুকতে পারলো? ওরা তো নষ্ট হয়ে গেছে। তাই ডোনারের ব্লাডটা রেসিপিয়েন্টকে দেওয়া যায়। একদম প্রথমে ব্যাপারটা কনফিউজিং লাগছিল যে আমি বলছিলাম যে ও এই যে ও যদি বি কে ব্লাড দেয়, ও বি কে ব্লাড দিল তো আরবিসি তো গেল, এই যে আরবিসিটা ওর মধ্যে গেল, এই আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন নাই, তাই এ অ্যান্টিবডি কিছুই করলো না, ঠিক। কিন্তু তো ওর সাথে এই ইয়েগুলো তো যাচ্ছে, এই যে এই অ্যান্টিবডি গুলো তো যাচ্ছে, ও ব্লাড গ্রুপের যে ডোনার ওর অ্যান্টিবডিও তো যাচ্ছে। কোন কোন অ্যান্টিবডি যাচ্ছে? এ বি দুটাই যাচ্ছে। কিন্তু রিসিপিয়েন্টের ব্লাড আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন। আর ও ও যে ডোনার ওর থেকে আসলো বি অ্যান্টিবডি, তাহলে এর সাথে কি এর রিয়াক্ট হবে না? ওটাই জিজ্ঞাসা করলাম। হবে না। কেন হবে না? কারণ এই ডোনারের ব্লাডটা বের করে নেওয়ার পরে এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি কি হয়ে যায় বললাম? নষ্ট হয়ে যায়। ওই জন্য ওটা কোনো এফেক্ট করে না। তো এনিওয়ে আর এইচ গ্রুপিংটা আমি পরের দিন পড়াচ্ছি, আজকে এত অবধি থাক। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অবধি হয়ে গেল।